মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও। মদের গন্ধে শ্বাস নেওয়া দায় হয়ে যাচ্ছে আয়েশার, কিন্তু তাও মুখ ফুটে কিচ্ছু বলতে পারছে না, কারণ মুখটা কাপড় দিয়ে বাঁধা। এতে আহিলের কোনো ভ্রুক্ষেপ নেই, সে তো নিজের কাছে ব্যস্ত। আয়েশার শরীরে ডুবে রয়েছে আহিলের নিজের কামনা মেটাতে। আয়েশার মন চাইছে হাতের সামনে থাকা ফুলদানিটা দিয়ে আহিলকে আঘাত করতে, কিন্তু আফসোস সেটাও আয়েশা করতে পারবে না, কারণ মুখের সাথে সাথে হাড়টাও বাঁধা ছিল বিছানার সাথে। আয়েশা শুধু চোখের জল বিয়োগ দিয়ে যাচ্ছে আর কুকিয়ে উঠছে যখন আহিল আয়েশার গলায় পুরো শরীরে কামড় দিচ্ছে। কিছুক্ষণ পর আহিল আয়েশার ওপর থেকে উঠে গেল আর পাশে রাখা শার্টটা হাতে নিল। আয়েশার দিকে চোখ যেতেই আহিল দেখলো কাঁদতে কাঁদতে আয়েশার চোখ মুখ ফুলে গেছে। আর কিছুক্ষণ এভাবে থাকলে আয়েশা জ্ঞান হারাবে, কারণ আয়েশা খুবই উইক, একটু কিছুতেই আয়েশা খুব ভয় পেয়ে যায়। এইসব ভেবে আহিল আয়েশার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আয়েশার হাতের বাঁধন আর মুখের বাঁধন খুলে দিল আর গায়ের উপর চাদরটা দিয়ে দিল। আয়েশা আস্তে আস্তে চাদরটা বুকের কাছে নিয়ে উঠে বসলো আর ফোপাতে ফোপাতে বলল, কেন করলি তুই আমার সাথে এমন? বল, কি ক্ষতি করেছিলাম আমি তোর? কেন এভাবে আমাকে ব্ল্যাকমেল করে আমার বাবা দাদার ক্ষতি করবি ভয় দেখে বিয়ে করলি? তোকে নিজের থেকে বেশি ভালোবাসতাম, আর তুই আমার এত বড় সর্বনাশ করলি। আহিল কিছু না বলে চুপচাপ নিজের শার্টটা পরে হাসতে লাগলো আয়েশার শেষ কথাগুলো শুনে, আর বলল, কি বললি? ভালোবাসতিস? হাসাস না আমায়, তুই কোনোদিন আমায় ভালোবেসেছিস? আহিল, তুই আমার ছোটবেলার বন্ধু। ভালোবাসার মানুষ হয়ে ওঠার আগে তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলিস, যাকে সব কথা শেয়ার করতাম আমি, যার সাথে কথা না বললে আমার দিন কাটতো না, অসম্পূর্ণ মনে হতো নিজেকে। তুই বিদেশে চলে যাওয়ায় নিজেকে সবচেয়ে বেশি একা অসহায় মনে হতো। বড় হওয়ার সাথে সাথে বুঝলাম পারবো না তোকে ছাড়া থাকতে। জীবনে প্রত্যেকটা মুহূর্তে আমার তোকে দরকার। আস্তে আস্তে আমার ভালোবাসার মানুষ হয়ে উঠলি তুই। সেই তুই বলছিস আমি তোকে ভালোবাসতাম না? সব মিথ্যে। হ্যাঁ হ্যাঁ, সব মিথ্যে, সব সব সব। তুই আর তোর বাড়ির প্রত্যেকে এক একটা প্লট, জোচ্চোর, বিশ্বাসঘাতক, প্রতারক। ব্যাস, আমার সর্বনাশ তো করেইছিস, এখন আমার পরিবার নামেও বাজে কথা বলছিস। কি মুখ দেখাবো আমি ওদের কাছে? কেন করলি এমন আহিল? তুই তো এমন ছিলিস না, আমার অনিচ্ছাকৃত কোনো কাজ করতিস না, আমি যেটা চাইতাম সেটাই করতিস। তাহলে আজ কেন এমন করলি? কেন এত কষ্ট দিচ্ছিস তুই আমার? যেই তুই আমাকে সব সময় আগলে রাখতিস, বিদেশে গিয়েও প্রত্যেক মুহূর্তে খবর নিতিস, আর আজ সেই তুই কিনা আমার এত বড় সর্বনাশ করলি। আমার তিল তিল করে গড়া কয়েকটা স্বপ্ন এক নিমিষে ভেঙে দিলি। আই হেট ইউ আহিল, আই রিয়েলি হেট ইউ। আহিল কিছু না বলে বাঁকা হেসে মদের বোতলে চুমুক দিল আর ডান হাতে থাকা গ্লাসটা আয়েশার পায়ের কাছে ছুঁড়ে মারল। আয়েশা একটু কেঁপে উঠল। এদিকে আহিল সিগারেটের প্যাকেটগুলো নিয়ে হেলতে দুলতে বেলকনিতে গিয়ে ইজির চেয়ারে বসে পড়ল, আর হাতে মদের বোতল তো আছেই। আয়েশা একটু ঝুঁকে দেখলো আহিল এক হাত দিয়ে মদ খাচ্ছে আর এক হাত দিয়ে একের পর এক সিগারেট টেনে যাচ্ছে। এই দেখে আয়েশা বলল, আমার সর্বনাশ করে এখন এইসব ছাইপাশ খেলা হচ্ছে না? সব হয়েছে বিদেশে যাওয়ার ফল। কতবার বলেছিলাম আন্টিকে পাঠিও না আহিলকে বিদেশে, শুনলো না, তাই এরকম বজ্জাত বিলেতি হনুমান হয়ে বাড়ি ফিরেছে। আই হেট ইউ আহিল, আই জাস্ট হেট ইউ। তুই কি করে পারলি আমার সাথে এমন করতে? আয়েশা কাঁদতে লাগলো অঝরে, সারা শরীরে ব্যথা করছে আয়েশার, তাই একটু একটু করে বিছানা থেকে নামলো, কিন্তু মাটিতে পা ফেলতেই কুঁকিয়ে উঠল আয়েশা। আয়েশা আস্তে করে পা উঠিয়ে দেখলো কাচের টুকরো ঢুকেছে। আয়েশা টান দিয়ে বার করতেই ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো, কারণ অনেকটা গভীরে গেঁথেছিল কাজটা। আয়েশা কাচের টুকরাটা হাতে নিয়ে বলল, বিশ্বাস কর আহিল, এই কাজটা আমায় যতটা না যন্ত্রণা দিয়েছে তার থেকেও বেশি যন্ত্রণা আজ তুই দিয়েছিস আমায়। আমার মনটা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিস তুই।
যে তুই কিনা আমার চোখে এক ফোঁটা জল আসতে দিতিস না, সেই তুই আজ। কাঁদতে কাঁদতে চাদরটা পেঁচিয়ে শক্তি নিয়ে চলে গেল ওয়াশরুমে আর ধরাস করে দরজাটা বন্ধ করে দিল। ওয়াশরুমে ট্যাপ ছেড়ে বসে পড়ল ধপ করে আয়েশা আর কাঁদতে লাগলো অঝরে। কিছুক্ষণ আগে আহিল কি করেছিস? ছাড় আমার হাত, এভাবে আমায় কোথায় নিয়ে যাচ্ছিস? আহিল আয়েশাকে আর কিছু বকতে না দিয়ে ছুঁড়ে ফেলে দিল খাটের উপর আর বলল, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসবি। আমি সাজানোর জন্য লোক পাঠিয়ে দিচ্ছি, আমি গেলেই ওরা তোকে সাজিয়ে দিবে। কিন্তু কেন? কি আছে আজ? তুই হঠাৎ এমন ব্যবহার কেন করছিস? যা বলেছি চুপচাপ কর, আজ আমাদের বিয়ে হবে। বিয়ে? আমি তোকে এখন বিয়ে করতে পারবো না। কেন? এই তো বললি তুই আমায় ভালোবাসিস, তাহলে বিয়ে করতে প্রবলেম কোথায়? নাকি অন্য কাউকে পছন্দ হয়েছে নতুন করে? আহিল, কি বলছিস তুই এসব? দেখ, তুই তো জানিস আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই, পড়াশোনা করতে চাই। এখন বিয়ে করে নিলে আমার স্বপ্ন কি করে পূরণ হবে আহিল? তুই না হয় একজন সাকসেসফুল বিজনেসম্যান হয়ে গেছিস, নিজের স্বপ্ন পূরণ করেছিস, কিন্তু আমার কি হবে? আর তুই তো আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করতিস এই ব্যাপারে, তাহলে? শাট আপ, নো মোর ওয়ার্ড। চুপচাপ আমায় বিয়ে করবি তুই? না, কখনো না। ওহ তাই তো, তুই তো সোজা কথার মেয়ে না। ভালোভাবে বললাম, বুঝলি না। এবার তাহলে আমার খারাপ দিকটা দেখ। আহিল নিজের পকেট থেকে ফোন বার করে একজনকে ভিডিও কল দিল আর আয়েশার দিকে ঘোরাতেই আয়েশা আটকে উঠল, কারণ ভিডিও কলে আয়েশার বাবা মাকে আটকে রাখা হয়েছে আর দাদার মাথায় বন্দুক ঠেকিয়ে রাখা হয়েছে। আয়েশার হাত বাড়িয়ে ফোনটা নিয়ে গেলেই আহিল ফোনটা কেটে দেয় আর বলে, এবার বল, বিয়ে করবি নাকি আমি তোর পরিবারকে? করবো আমি তোকে বিয়ে। প্লিজ আমার পরিবারকে কিছু করিস না, প্লিজ। গুড গার্ল। বলেই আহিল চলে গেল আর পার্লারের মেয়েরা এসে আয়েশাকে সাজিয়ে দিল এবং কিছুক্ষণের মধ্যে বিয়ে সম্পন্ন হলো। বাসর ঘরে আয়েশা চুপচাপ বসেছিল। অনেক রাত হয়ে যাওয়ায় আয়েশা ঘুমে ঢুলছিল। সেই সময় ধরাস করে দরজা খুলে ঢুলতে ঢুলতে টলমলো পায়ে নেশে চুর হয়ে থাকা আহিল ঢুকলো রুমে আর দরজা বন্ধ করে দিল। ওই বিয়ে করছিস বলে কি এবার নিজের পুরুষত্ব দেখাবি? অফ কোর্স বেবি, কাম অন, লেটস এনজয়। একদম কাছে আসবি না আমার। ছি, তুই মদ খেয়েছিস? আহিল এক ঝটকায় আয়েশাকে কাছে টেনে নিল আর আয়েশাকে বিছানায় ফেলে হাত মুখ বেঁধে দিল আর নিজের কামনা পূরণ করতে লাগলো। এখন আয়েশা এসব ভাবতে ভাবতে শাওয়ারের তলায় জ্ঞান হারালো। অন্যদিকে আহিল একের পর এক সিগারেট টেনে যাচ্ছে। মদের বোতলে মদ শেষ হয়ে গেছে, তাও যেন আহিলের নেশা হচ্ছে না। চোখ দুটো জ্বালা করছে। আহিল উঠে ঘরে আসতেই বিছানার দিকে তাকালো, দেখলো সাদা চাদরে রক্তের ছোপ ছোপ দাগ। এটা দেখে আহিলের হাত মুঠো করে চোখ বন্ধ করে নিল। শুনতে পেল শাওয়ারের আওয়াজ। আহিল ভাবলো অনেকক্ষণ ধরেই তো আয়েশা বাথরুমে, তাহলে কি? ভাবতে না ভাবতেই আহিল ছুটলো ওয়াশরুমের দিকে। দরজা বন্ধ পেয়ে দরজা ভেঙে ঢুকে দেখলো আয়েশা ফ্লোরে সেন্সলেস হয়ে পড়ে আছে আর জলগুলো রক্তবর্ণ ধারণ করেছে। সেই রক্তের উৎস হলো আয়েশার পা। আয়েশার পা দিয়ে রক্ত বেরিয়ে তা জলের সাথে মিশে লাল বর্ণ ধারণ করেছে। আহিল আর কোনো কিছু না ভেবে শাওয়ার অফ করলো আর ওয়াশরুমে থাকা টাওয়ালটা নিয়ে আয়েশার কাছে এসে আয়েশার গায়ে পেঁচিয়ে দিল আর যেই ভিজে টাওয়ালটা ছিল সেটা সরিয়ে দিল আর কোলে তুলে নিল আয়েশাকে। ওয়াশরুম থেকে আয়েশাকে কোলে নিয়ে বেরিয়ে আসলো আহিল। আয়েশাকে নিয়ে বেডে শুয়ে দিল আর আয়েশার ড্রেস চেঞ্জ করতে হবে কথাটা ভেবে সার্ভেন্টকে ডাকতে গেল। আহিলের চোখ গেল আয়েশার গলার দিকে, হাতের দিকে। এসব দেখে আহিলের কিছুক্ষণ আগের ঘটনার কথা মনে পড়ে গেল আর হাত দুটো মুঠ করে ফার্স্ট এড বক্স নিয়ে এলো আর যত্ন সহকারে আয়েশাকে যেখানে কামড়েছে সেই জায়গায় ওষুধ লাগিয়ে দিতে লাগলো। আস্তে করে আহিল নিচে বসলো, দেখলো পায়ের নিচে
মুখটা বেশ ভালোই গভীর হয়ে কেটেছে, জল পড়ায় রক্তটা একটু বন্ধ হয়েছে, তাই আহিল ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। ব্যান্ডেজ করার সময় আহিলের চোখ দিয়ে অনবরত জল পড়ছিল আর আহিল নাক টানছিল। পায়ে ওষুধ লাগানোর পর আহিল আয়েশার দিকে তাকিয়ে রইল আর এক হাতে একটা ইঞ্জেকশন নিয়ে সেটাতে ওষুধ নিয়ে আস্তে করে আয়েশার হাতে পুশ করে দিল। ইঞ্জেকশন পুশ করায় আয়েশা একটু কপাল কুচকালেও চোখ খুলল না। আহিল আয়েশার মুখের দিকে তাকিয়ে বলতে লাগলো, তোর পরিবার আমার আপুর সাথে যা করেছে আমি সব মেনে নিয়েছি, কিচ্ছু বলিনি, শুধুমাত্র তোর মুখের দিকে তাকিয়ে, কারণ আমি তোকে ভালোবাসি, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। কিন্তু তুই কি করে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি? তোর পরিবার, তোর বড় ভাই যেমন আবার আপুকে ঠকিয়েছিল, তেমনি তুইও আমাকে ঠকালি। আমি তো তোর বেস্ট ফ্রেন্ড ছিলাম ফার্স্ট অফ অল, তারপরও কি করে? আসলে আমারই ভুল, আমার বোঝা উচিত ছিল তোর গায়ে বিশ্বাসঘাতকের রক্ত বইছে, তুই একটা বিশ্বাসঘাতকের বোন। তোর বড় ভাইকে নিজের ভাই মনে করতাম, ভালোবাসতাম, আর তোর ভাই কি করলো? আমার আপুর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, শেষ করে দিয়েছে। কিন্তু তারপরও আমি তোকে ভালোবেসেছি, ভেবেছি তুই আমাকে ঠকাতে পারিস না, কিছুতেই না। কিন্তু তুই তো আমাকে ভুল প্রমাণ করে দিলি, এত জঘন্য অপরাধ করতে বাধ্য করলি আমায়। শাস্তি তো তোকে পেতেই হবে, আরো শাস্তি তোকে পেতে হবে। আহিল চোখের জল মুছতে মুছতে চলে গেল উঠে আর অন্য ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। সকালে আয়েশার চোখে সূর্যের আলো পড়ায় মিটমিট করে তাকালো আয়েশা। কিছুক্ষণ এদিকে ওদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো জায়গাটা কোথায়। রাতের কথা মনে পড়তেই ধরফর করে উঠে বসলো আর নিজের দিকে তাকিয়ে দেখলো গায়ে বারটাও জড়ানো, তার উপর চাদর টানা ছিল। আহিলের ব্যবহারের কথা মনে পড়ে গেল আয়েশার, আর চোখের জল চলে এলো। আর নিজের গলায় কামড়ের জায়গায় হাত দিতেই আয়েশা কিছুটা অবাক হলো। কি হলো? রাতেই তো আমার গলায় সারা শরীরে অসহ্য যন্ত্রণা করছিল, তাহলে সকালে কি করে ঠিক হয়ে যেতে পারে? আমার তো এখন একটুও যন্ত্রণা করছে না, বরং ঘুমটা ভালো হওয়ায় শরীরটা ভালো লাগছে। আয়েশা বিছানা থেকে নামতেই মনে পড়লো কালকে কাজ ফুটেছিল আয়েশার, আরও ওষুধ লাগায়নি। তাই আয়েশা এক চোখে একটু বেশি চেপে বন্ধ করলো আর আরেক চোখ অল্প বন্ধ করে আস্তে করে পাটা মাটিতে রাখলো আর টুপ করে চোখ দুটো খুললো আর কপাল কুঁচকে অনেকবার চোখগুলো পিটপিট করে আর মুখটা বিস্ময়বোধ করে উঠে দাঁড়ালো। কোমরে হাত দিয়ে আয়েশা কিছুক্ষণ হাঁটলো, তারপর হুট করে লাফাতে লাগলো আর বলতে লাগলো, আমার পায়ের ব্যথা সেরে গেছে। হু কি মজা, কি মজা, আমাকে কোনো ওষুধও খেতে হয়নি আর আমার ব্যথা ফুস। ওত্তেরি, আমার পায়ে ব্যান্ডেজ কে করলো? ওই বিলাতি হনুমান, কালকে যা করেছে, তারপর আবার ঢং করে ওষুধও লাগিয়েছে। বিলাতি হনুমান একটা। এই বলে আয়েশা পিছনে ফিরতে আয়েশার মুখটা শুকিয়ে আমসি হয়ে গেল, কারণ সামনে আহিল রাগী ফেস করে বমে হাত দিয়ে আয়েশার দিকে তাকিয়ে আছে। আয়েশা এই দেখে বিড়বিড় করতে লাগলো, এই রে, ব্যথা ফুস হওয়ার সাথে সাথে তো আমার হাওয়াও ফুস হয়ে গেল। আর বেশিক্ষণ এখানে থাকলে এই বিলাতি হনুমান আমাকে ফুস করে দেবে। ভাগ আয়েশা, ভাগ। আয়েশা ওয়াশরুমে যেতেই আহিল হাসতে শুরু করলো। মাঝপথে মুখ চেপে ধরলো আহিল যাতে আয়েশা শুনতে না পায়, কিন্তু আয়েশা ঠিকই টুকি মেরে দেখছে আহিল হাসছে, তাই মুচকি হেসে আবার ফ্রেশ হতে ঢুকে পড়ল। আহিল হাসি থামিয়ে আস্তে করে বলল, বাচ্চা মেয়েটা এখনো গেল না মেয়েটার। হুট করেই আহিলের মুখটা আবারও মলিন হয়ে গেল। মনে মনে ভাবলো, তুই কি সত্যি আমায় ঠকিয়েছিস আশু? তোর স্বভাব দেখলে কেউ বলবে না যে তুই কাউকে ঠকাতে পারিস। আমার মন যে মানতে চাইছে না, কিন্তু যা দেখেছি তারপর আর। আয়েশা ওয়াশরুম থেকে বেরোতেই আহিল দেয়ালে চেপে ধরলো আয়েশাকে আর দেয়ালে দুহাত ভর দিয়ে আয়েশার দিকে ঝুঁকে বলল, জলদি রেডি হয়ে নিচে আয়, না হলে খুব খারাপ হবে। আর আমি যেভাবে বলবো তুই আজ থেকে ঠিক সেভাবেই চলবি, আমার হাতের পুতুলের মতো। প্রতি উত্তরে আয়েশা শুধু হ্যাঁ বোধক মাথা নাড়ালো আর চুপচাপ রেডি হতে চলে গেল নিচে।
আয়েশা সিঁড়ি দিয়ে নিচে নামতেই আয়েশার মুখে হাসি ফুটে উঠল। আয়েশা দৌড়িয়ে নিচে নেমে আসতে আহিল পকেটে দুহাত দিয়ে মাথা কাত করে বাঁকা হাসলো, আর আয়েশার হাসি মুখ নিমিষেই মিলিয়ে গেল। মা আমার চলে আয়, আমি জানি আহিল তোকে জোর করে বিয়ে করেছে, তুই ভালো নেই আহিলের সাথে। আসো, কাম হিয়ার। বাড়ি যাবে তুই আজ আমাদের সাথে। এই আহিল তোকে আটকে রাখতে পারবে না, ভয় পাস না তুই। আমরা জানি তোকে জোর করে বিয়ে করেছে এই জানোয়ারটা। কি হলো, চুপ করে আছিস কেন? বল কিছু। কি হলো মা, তুই যাবি না আমাদের সাথে? আয়েশা হাসি দিল এক গাল ভরা, যা দেখে আহিল একটু কপাল কুঁচকালো। আয়েশা বলল, আমি তোমাদের সাথে যাব না বাবা। কি? আমি জানি তুই এই জানোয়ারটার ভয়ে এমন বলছিস। ও তোকে ভয় দেখিয়ে রেখেছে, তাই না? না ভাই, ও কিছু বলেনি আমাকে। আমি আহিলের সাথে এই বাড়িতেই থাকবো। কি কি বলছিস তুই এসব? আরে শালা বাবু, তুমি তো শুনলেই আয়েশা কি বলল। তাহলে আবার ওকে দিয়ে এক কথা বলিয়ে কষ্ট দিচ্ছ কেন? আমি চাই না আমার বউকে কেউ কষ্ট দিক। ইজ ইট ক্লিয়ার? আয়েশার বড় ভাইয়ের সঙ্গে সঙ্গে আহিলের কলার চিপে ধরলো, আর আহিল আয়েশার বড় ভাইয়ের হাতের দিকে তাকালো। হাউ ডিয়ার ইউ! তোর সাহস কি করে হলো আমার বোনকে বউ বলার? কেউ না ওর, তোর বুঝলি? এ বিয়ে আমরা মানি না। আহিল আয়েশার বড় ভাইয়ের হাতটা কলার থেকে ছাড়িয়ে নিল আর বলল, আরে শালা বাবু, তোমরা মানলেই কি আর না মানলেই কি, তাতে আমার কোনো কিচ্ছু যায় আসে না। আমি আর আশু মানলেই হবে, কি তাই তো বেবি? মিয়া বেবি রাজি তো কিয়া করেগা কাজী। আর শ্বশুরজি শুনলেনই তো আপনার মেয়ে কি বলল। এখন আপনারা আসতে পারেন। অবশ্য ব্রেকফাস্টটা করে যান, আমি আবার কাউকে খালি হাতে ফিরিয়ে দিই না। আহিল জাস্ট শাট আপ। বাবা তুমি চলে যাও ভাইয়াকে নিয়ে। আমার বিয়ে যখন একবার হয়ে গেছে তখন আর আমি এই বাড়ি থেকে বেরোবো না। মা বলতো মেয়েদের শ্বশুর বাড়িতে প্রবেশ করতে হয় 2 পায়ে আর বেরোতে হয় 4 পায়ে, এক কাপড়ে। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। তুমি প্লিজ চলে যাও। আয়েশার বড় ভাই কিছু একটা বলতে নিলেই আয়েশার বাবা চোখ দিয়ে কিছু একটা ইশারা করে, আর আয়েশার বড় ভাই আয়েশার মাথায় হাত বুলিয়ে আহিলের দিকে একবার তাকিয়ে বেরিয়ে যায়। আয়েশা তখনও মাথা নিচু করে কাঁদছে। আয়েশার বাবা আয়েশার মাথায় হাত দিল আর বলল, আমি তোমার খুশি দেখতে চাই মা, আর কিছু না। তুমি যাতে ভালো থাকবে, খুশি থাকবে, তাতেই আমরা খুশি। আসলাম। আয়েশার বাবা বেরিয়ে যেতেই আয়েশা আহিলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, কিন্তু আহিল তখন কিছু একটা ভাবছিল। আসলে আয়েশার বাবার করা ইশারা আর কারোর চোখে পড়ুক না পড়ুক, আহিলের চোখে পড়েছে। আহিল সেটা নিয়েই ভাবছিল। তখনই আয়েশা আহিলের সামনে এসে দাঁড়ালো আর বলল, এবার খুশি হয়েছিস তো তুই? আয়েশার কথায় আহিলের ধ্যান ভাঙলে আহিল আয়েশার দিকে একটু ঝুঁকে বলল, খুশি হয়নি, খুব খুশি হয়েছি। আয়েশা আর কিছু বলল না। পিছ ফিরতেই দেখলো আহিলের মা দাঁড়িয়ে আছে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না করে আয়েশা দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে নিজের ঘরে চলে গেল। এই দেখে আহিলের মা আহিলের কাছে এগিয়ে এসে বলল, আহিল, কি এমন বলেছিস তুই আয়েশা মাকে যে ও এমন ভাবে কথা বললো বিয়ানদের সাথে? আর তুইও বা কি এভাবে কেউ কথা বলে? দেখ তো মেয়েটা কিভাবে চলে গেল। কি বলেছিস বলবি তো? আহিল কিছুটা এগিয়ে এসে সোফার মাথা নিচু করে বসলো। কিছুক্ষণ আগে আহিলের ঘরে আয়েশা রেডি হয়ে এসে দেখলো আহিল পিছন ফিরে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। আয়েশা আহিলের দিকে তাকিয়ে রয়েছে আর ভাবছে, আহিল তুই ছোটবেলায় যেমনটা ছিলিস এখনো তেমন আছিস? ও না না, শুধু স্টাইলগুলোই এক আছে। মানুষ হিসেবে তুই অনেক বদলে গেছিস আহিল। আমি আর দেখতে পাই না তোর মধ্যে সেই আগের আহিলকে, যে আমার জন্য সব করতে পারতো, সব সময় আমার সাথে হাসি মুখে কথা বলতো। আর এখন আমাকে দেখলেই তোর মেজাজ খারাপ হয়ে যায়। কেন আহিল, কেন কেন করছিস তুই আমার সাথে এমন? আহিল আয়েশার দিকে ঘুরল আর আয়েশার কাছে এসে আয়েশাকে আপদমস্তক দেখলো আর বলল, আজকে তোর বাবা আর ভাই আসবে মেবি। মানে তুই কি করে জানলি? হ্যাঁ, তাদের একমাত্র মেয়েকে আমি তুলে নিয়ে এসে বিয়ে করেছি, তাও আবার তাদের অজান্তে। আর তারা আসবে না, এটা কি কখনো সম্ভব? আমার মনে হয় না।
তাই ওরা আসলে তোকে যদি বাড়িতে ফেরার কথা বলে তাহলে তুই বলবি যাব না। একদম ঠিক, দ্যাটস গুড। এই তো আস্তে আস্তে তুই নিজেই সব বুঝে যাচ্ছিস, কি করতে হবে আর কি করতে হবে না। এমনটাই চাই। বি কেয়ারফুল। যদি কোনো চালাকি করার চেষ্টা করিস তাহলে কিন্তু। না, আমি তোর কথা মতোই চলবো। গুড গার্ল। আহিল, কিছু বলবি? তুই আজকে সকাল থেকে এমন হাইনেক কলার ফুল হাতা টি শার্ট ঘুরে বেড়াচ্ছিস কেন? আজ তো শীতও নেই তেমন, আর সবচেয়ে বড় কথা হলো তুই তো একদম ভালোবাসিস না এইরকম ড্রেস। তাহলে আহিল একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। আয়েশার এমন প্রশ্নতে কি উত্তর দেবে বুঝতে পারছে না আহিল। ভাবতেই পারেনি আয়েশা এই সামান্য জিনিসটা এতটা তাড়াতাড়ি ধরে ফেলবে। আহিল পরিস্থিতি সামলে দেওয়ার জন্য বলল, আমার পছন্দ কি চেঞ্জ হতে পারে না? ও, তাহলে তোর মনুষ্যত্বের সাথে সাথে তোর ভালো লাগা মন্দ লাগাও বদলে গেছে। সরি, আমি বুঝতে পারিনি, পারলে ক্ষমা করে দিস। আয়েশা মুখ ফিরিয়ে নিল আর চোখের জল মুছে নিল। আহিল আয়েশার ঘর থেকে বেরিয়ে এসে মনে মনে ভাবল, সত্যি যদি তুই জানতে পারতিস আমার মনের অবস্থাটা, এই আহিলকে চেঞ্জ হতে তুই বাধ্য করেছিস তুই। এখন আয়েশা নিজের ঘরে এসে কাঁদছে হাউমাউ করে, পারছে না নিজেকে সামলাতে। আয়েশার ইচ্ছে করছিল ছুটে বাবার ভাইয়ের সাথে নিজের বাড়ি চলে যেতে, কিন্তু এটা করলে যদি আহিল সত্যি কোনো ক্ষতি করে দেয় আয়েশার পরিবারের, সেই ভয়ে গ্রাস করে নিচ্ছে আয়েশাকে। আজকে এই বাড়িতে থাকার সাথে সাথে আয়েশা নিজেই নিজেকে কথা দিয়েছে আহিলের এমন ব্যবহারের কারণ খুঁজে বার করবেই। আয়েশা যখন কাঁদছিল তখন আয়েশাকে পেছন থেকে একজন ডাকলো, বৌমনি। আয়েশা ঘুরে তাকাতেই দেখলো চুড়িদার পরা একটি মেয়ে আয়েশার দিকে তাকিয়ে আছে। আয়েশা ছুটে গিয়ে মেয়েটিকে জড়িয়ে ধরলো আর হাউমাউ করে কেঁদে উঠলো আর বলল, আরোহী, কোথায় ছিলে তুমি? বৌমনি কেঁদো না। একটা রাতের মধ্যে আমার জীবনটা পাল্টে গেল। আরু, তুমি তো তোমার ভাইকে চেনো, প্লিজ বলো আমায় কেন করছে ও আমার সাথে এমন? কি করেছি আমি? জোর করে বিয়ে করেছে, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু এরকম রুড বিহেভ কেন করছে? ঠিক মতো কথাই বলছে না। তুমি তো জানো আমি ওকে কতটা ভালোবাসি। আমি ওর জন্য সব ছাড়তে পারি, কিন্তু ও তো আমার সাথে ঠিক করে কথাই বলছে না। ও আমাকে বিয়ে করেছে এটা নিয়ে প্রথমে রাগ করলেও এখন ভালো লাগে, কারণ আমার জীবনে ওর চাইতে বেশি গুরুত্বপূর্ণ কেউ নেই। ওকে তো আমি নিজের পাশেই চেয়েছি সবসময়, কিন্তু ও ও বৌমনি শান্ত হও, এত হাইপার হয়েও না, তোমার শরীর খারাপ করবে। কিছুক্ষণ পর আয়েশা উঠে বসলো। আজকে যদি আনিকা থাকতো কতই ভালো হতো, তাই না? কেন যে আনিকা আমাদের ছেড়ে চলে গেল জানো? আরো আমি সারাদিন কত গল্প করতাম আনিকার সাথে, সারাক্ষণ জ্বালাতাম ভাবি ভাবি করে। হঠাৎ করে যে কিভাবে। তুমি কিছু জানো না? কি জানবো আরু? আরু? হ্যাঁ ভাইয়া বল। কলেজে যাবে না তুই? যা গিয়ে রেডি হয়ে নিচে আয়, আমি তোকে ড্রপ করে দেব। গো। আচ্ছা ভাইয়া। আরোহী চলে যেতেই আয়েশা আহিলকে বলল, এমন বিহেভ কেন করলি তুই আরুর সাথে? কথাই তো বলছিল। ও শিট আপ, আমি এখন তোর থেকে শিখবো নাকি কি করে নিজের বোনের সাথে বিহেভ করতে হয়? নো ওয়ে। আর একটা ফ্রডের মেয়ের থেকে দূরে থাকাই ভালো। আয়েশা শেষ কথাটা শুনে আহিলের কলার চেপে ধরে বলল, তুই যখন ঘৃণা করিস তাহলে আটকে কেন রেখেছিস এইভাবে? বাঁচতে অন্তত দে, শাস্তি দে, মুক্তি দে আমায়। মুক্তি? ভুলে যা তুই মুক্তির কথা। কোনো দিন পাবি না তুই মুক্তি। শাস্তি পেতে হবে তোকে। তোর পরিবারের করা এক একটা ভুলের শাস্তি তোকে পেতে হবে। ইউ হ্যাভ টু প্রে ফর অল অফ দিস। বেরিয়ে গেল আহিল আর আয়েশা মনে মনে ভাবতে লাগলো, কেন করছে আহিল এমন? কি কারণ আছে এর পেছনে? কারণ ছাড়া কোনো কিছু করার মতো ছেলে আহিল নয়। আহিলের সাথে থেকেই আহিলকে বুঝতে হবে আয়েশাকে। এসব ভাবতে ভাবতেই আয়েশার ভাবনায় ছেদ পড়ল। আয়েশা মা। আন্টি, সরি আন্টি, আসলে কখন। থাক, আর আদিক্ষেতা করতে হবে না। সারাদিন কি ঘরেই বসে থাকবি নাকি? না আন্টি, আসলে
আমি নিচে যাচ্ছি, বলুন কি কাজ করতে হবে। আর একটা কথা বললে ঠাস করে থাপ্পড় লাগাবো। আরে বিয়ে হয়ে গেছে তোর আহিলের সাথে, এখন তুইও আর আমায় আন্টি বলবি, আপনি করে বলবি? না, একদম চলবে না এসব। আমাকে মা বলতে হবে আর তুমি বলতে হবে আমি কিচ্ছু জানি না। ওকে মা, এবার থেকে নো আন্টি অ্যান্ড নো আপনি, অনলি মা অ্যান্ড তুমি। ওকে আচ্ছা হয়েছে, চল এবার ওকে ব্রেকফাস্ট আর লাঞ্চটা প্যাক করে দিতে হবে তো। মা চলো। এই বলে ওরা দুজন নিচে চলে গেল। নিচে নামতেই দেখলো আহিল বসে আছে সোফায়, আর আহিলের গা ঘেঁষে বসে আছে একটি মেয়ে, যার পরনে একটা লেডিস শার্ট, ওপরে বোতাম দুটো খুলে রাখা, আর একটা ব্ল্যাক শর্ট স্কার্ট। দেখেই বোঝা যাচ্ছে গায়ে পড়া স্বভাবের। আয়েশার ভীষণ রাগ হলো এটা দেখে। আহিলও কফি মগে চুমুক দিতে দিতে আর চোখে আয়েশার দিকে তাকালো, আর আয়েশা ভেঙচি কেটে রান্নাঘরের দিকে চলে গেল। আহিল এসব দেখে শুধু মুচকি হাসলো। এদিকে আয়েশা রাগে গজগজ করছে। রান্নাঘরে গিয়ে আয়েশা ইচ্ছে করছে হাতের সামনে থাকা বেলুনি দিয়ে ওই মেয়েটার মাথা ফাটিয়ে দিতে, কিন্তু পারছে না। আহিলের মা এসে বলল আয়েশাকে আহিল এর জন্য কফি নিয়ে যেতে। আয়েশা মা, তুই তো জানিস আহিল কফি খেতে কত ভালোবাসে, আর তার মধ্যে আজকেও বাড়ি থাকবে, অফিসে যাবে না। জানা মা, একটু কফিটা দিয়ে আয়। আচ্ছা মা। আয়েশা কফি নিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় আয়েশা কোনো কিছুর সাথে পা বেছে গেল, আর হাতের কফিটা আহিলের গায়ে পড়তেই আহিল আহ শব্দ করে উঠে দাঁড়ালো আর হাত মুষ্টিবদ্ধ করে নিল। আহিলের উঠে দাঁড়ানোতে আয়েশা দেখলো পুরো গরম কফিটা আহিলের গায়ে পড়ে গেছে। সেই দেখে আয়েশা আহিলের কাছে এগোতেই আহিলের সাথে থাকা মেয়েটি আয়েশাকে টেনে দূরে সরিয়ে দেয়, আর আয়েশাকে আরোহী ধরে নেয়। মেয়েটি আহিলের কাছে গিয়ে আহিলকে দেখতে লাগে আর বলতে লাগে, আহিল তুই ঠিক আছিস? কেমন মেড রেখেছিস তুই যে ঠিক করে কফিটা পর্যন্ত সার্ভ করতে পারে না? আয়েশা আহিলের দিকে করুণ চোখে তাকালো। মেয়েটির কথা বলার সাথে সাথে আহিল চোখ খুলল। এতক্ষণ চোখ বুজেছিল যন্ত্রণায়, চোখ খুলতেই মেয়েটি ভয় পেয়ে গেল, সঙ্গে বাকি সবাই, কারণ আহিলের চোখ লাল হয়ে গেছে। আহিল দাঁতে দাঁত চেপে বলল, How dare you to call her maid? You don't know who is she? Ria, please don't cross your limit, okay? বাট আহিল, Just shut up, no more word. And you যেই কাজটা পারো না সেটা করো কেন? কেউ কি বলেছে করতে? অকাজ করে লোকের কষ্ট বাড়িও না। আন্টি ওকে যে হোক না কেন, হোয়াট এভার, আমি যেন ওকে আহিলের কাছে না দেখি। যত সব গাইয়া, আপনাদের বাড়িতে অ্যাটলিস্ট এর মতন একটা মিডল ক্লাস মেয়ে ডিজার্ভ করে না। বলে রিয়াও চলে গেল। আয়েশা চুপচাপ দাঁড়িয়ে চোখে জল ফেলছে, কিছু বলছে না। এই দেখে আরোহী বলল, বৌমনি, ভাইয়া বিদেশে থাকাকালীন তোমায় বলতাম না ভাইয়ার একটা ফ্রেন্ড আছে আমেরিকায়? এই সেই ফ্রেন্ড রিয়া। একসাথে পড়াশোনা করেছে ভাইয়া আর রিয়া, দেশেও ফিরেছে একসঙ্গে। এখন ভাইয়ার কোম্পানিতে পিএ, সব সময় ভাইয়ার কাছাকাছি থাকার চেষ্টা করছে, আর এখনো তাই করছে। যে করেই হোক তোমাকে এই ডাইনির হাত থেকে ভাইয়াকে বাঁচাতে হবে। তুমি এখন যেও না ভাইয়ার কাছে, ভাইয়ার রাগ সম্পর্কে তো তুমি জানো। ওই ডাইনি গেছে, দেখি আমিও যাই। আয়েশা দৌড়ে নিজের রুমে চলে গেল। সেই সময় আহিলের মা আসছিল ড্রয়িং রুমে। উনি এসে দেখলো আয়েশা চলে গেল, আর কেউ নেই ড্রয়িং রুমে, শুধু মেঝেতে কফির গ্লাস আর কফি পড়ে আছে। এই দেখে উনিও আয়েশার ঘরের দিকে চলে গেলেন। এইদিকে আরোহী দূর থেকে দেখলো আহিলের দরজা বন্ধ, তাই আরোহীও আয়েশার রুমের দিকে চলে গেল। এদিকে বেচারি রিয়া আহিলের দরজার সামনে দাঁড়িয়ে আছে আর ভাবছে কি করে আহিলের কাছে যাওয়া যায়। আয়েশা নিজের রুমে এসে দরজা দিতে নিলেই আহিলের মা চলে আসে, আর আয়েশা দরজা দিতে গিয়েও দিতে পারে না। আয়েশা পিছন ফিরে নিজের চোখের জল লুকাতে ব্যস্ত হয়ে পড়ে। সেই সময় আহিলের মা আয়েশাকে নিয়ে সোফায় বসায় আর বলে, জানিস মা, যখন আমার আনিকা তোদের বাড়ির বউ হয়ে গিয়েছিল, মানে তোর বড় ভাই অঙ্কুরের বউ হয়ে গিয়েছিল, তখন ভয় হচ্ছিল না জানি আমার মেয়েটা নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারবে কিনা। তারপর যখন ও বাড়িতে তোকে দেখলাম, তখন মনে হলো যে বাড়িতে তোর মতো একটা ননদ আছে, সেখানে আমার মেয়ের কোনো কষ্ট হবে না।
ঠিক করেছিলাম তোকে নিজের বউ করে আনবো, আর দেখ সেটাই সত্যি হলো। কিন্তু আমি ভাবিনি তুই এত কষ্ট পাবি এখানে থেকে। আমি জানি না আজ কি হয়েছে ড্রয়িং রুমে, কিন্তু যতটুকু বুঝেছি আহিল তোকে কিছু একটা বলেছে। ওই রিয়া, তুই তো জানিস আহিলের রাগ সম্পর্কে, রেগে গেলে কি করে কি বলে কিচ্ছু ঠিক থাকে না, তাই ওর কথায় মন খারাপ করিস না। মা বিশ্বাস কর, আহিল তোকে উন্মাদের মতো ভালোবাসে। তার প্রমাণ আজ বৌদি পাবে, আমি দেব সেটা। আরু এমনটা করিস না, তুই তোর ভাইয়ের রাগ তো জানিস। যা হবার হবে মা, আমি এভাবে দুজনকে কষ্টের মধ্যে দেখতে পারবো না, চলো আমার সাথে। এদিকে আয়েশা তো কিছুই বুঝতে পারছে না আরোহী কি বলতে চাইছে। নীরবভাবে আরোহীর সাথে যেতে লাগলো আয়েশা। আরোহী আর আয়েশা আহিলের রুমে ঢুকতেই দেখলো আহিল দাঁড়িয়ে আছে পেছন ফিরে রুমের বেলকনিতে যাওয়ার দরজার সামনে, আর থাই গ্লাস ভেদ করে সূর্যের আলো এসে ঘরটাকে ঝলমল করে তুলেছে। আহিলের পেছনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রিয়া। আই এম সরি আহিল, আসলে আমি চিনতে পারিনি ওটা আয়েশা। বাট আহিল, ও যদি আয়েশা হয় তাহলে আমি বলবো শি ডোন্ট ডিজার্ভ ইউ, শি ডোন্ট ডিজার্ভ ইউর ফ্যামিলি। এটা কেমন মেয়ে যে তোকে ঠিক করে একটা কফি দিতে পারে না? এই মেয়ে তো তোর ঠিক করে কেয়ার পর্যন্ত করতে পারবে না। তুই কি করে এমন একটা মিডল ক্লাস? কথাটা শুনেই আয়েশা চলে যেতে চাইল, কিন্তু আরোহী আটকে দিল আর ইশারায় পুরোটা শুনতে বলল, জাস্ট শাট ইউর মাউথ, ড্যাম ইট। তোকে আমি নিজেও বললাম, এখনো বলছি, আয়েশার নামে কোনো কথা তুই বলবি না। কেন জানিস? কারণ তুই ওর নখের যোগ্য নস। বিদেশে থেকে বিদেশিদের মতো ব্যবহার করলেই শুধু স্মার্ট হওয়া যায়, একজন বাঙালি নারী হওয়া যায় না। আমার আয়েশা সম্পূর্ণা। ও যেমন বাঙালি মেয়েদের মতো শাড়ি পরতে জানে, বাঙালি আদব কায়দাও জানে, কি করে বড়দের সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়, কি করে বাচ্চাদের স্নেহ করতে হয়, শাসন করতে হয়, এসব জানে। ঠিক তেমনি তোদের মতো বিদেশি ড্রেস পরতে জানে, বিদেশিদের আদব কায়দাও জানে, কিন্তু তোর মতো রাত বিরাতে পার্টি করতে যায় না। মোট কথা, আমার আয়েশা নারী জাতিকে সম্মান দিতে জানে, তোর মতো আর বললাম না। সো প্লিজ আয়েশার নামটা যেন আমি তোর মুখে না শুনি। ভাবি বলবি এবার থেকে ওকে। তোর কথা শেষ হয়ে গেলে আসতে পারিস। প্লিজ লিভ মি অ্যালোন। রিয়া এসব শুনে গজগজ করতে করতে বেরিয়ে গেল। রিয়া বেরিয়ে আসতেই আরোহী আয়েশাকে বলল, একটা সত্যির মুখোমুখি তো হলে যে আমার ভাইয়া তোমাকে ভালোবাসে, এবার প্রমাণ পাবে। বলে গড় গড় করে রিয়াকে একটা ধাক্কা দিয়ে রুমে ঢুকে গেল। রিয়া বেরিয়ে এসে আয়েশাকে বলল, কি মনে করো তুমি নিজেকে? আহিলের থেকে দূরে থেকেও আহিলকে নিজের মুঠোয় করে রেখেছিলে, আর এখনো চুপচাপ আহিলের জীবন থেকে সরে যাও, কারণ তোমার মতন মেয়ে আহিলের যোগ্য না। আহিলের জন্য যদি কেউ পারফেক্ট হয়ে থাকে তাহলে সেটা আমি, অনলি মি। সো সরে যাও আহিলের জীবন থেকে, ইটস গুড ফর ইউ। রিয়া গজগজ করতে করতে চলে গেল। আয়েশা চলে যাচ্ছিল, কিন্তু তখনই আরোহী আর আহিলের কথা শুনতে পেল আর দাঁড়িয়ে গেল, কারণ আরোহী কিছু একটা প্রমাণ দেবে বলছিল। আরো প্লিজ আমায় একা ছেড়ে দে, লাগবে না আমার কোনো ঔষধ। ঠিক আছে, আমি যা, তুই এখান থেকে। ভাইয়া প্লিজ জেদ করিস না, আর কেউ না জানুক। আমি জানি সত্যিটা কি, আর তাই জন্য আমি তোর চিন্তা করছি। ওরে আমার বনি রে, তুই যা, তোর ভাইয়া ঠিক আছে একদম, বুঝলি? তোর ভাইয়া সইতে জানে, আর যে এই যন্ত্রণাটা দিয়েছে তার কথা মনে করলেই আমার সব যন্ত্রণা দূর হয়ে যায়। ওর দেওয়া যন্ত্রণাও আমার কাছে তোফা। যা, তুই গিয়ে পড়তে বস। ভাইয়া তুই এত ভালোবাসিস ভাবিকে, শরীরে এতটা ব্যথা পাওয়ার পরেও গরম কফিটা বৌদি তোর গায়ে ফেলে দিল, আর এখন বলছো ওর দেওয়া যন্ত্রণা তোমার কাছে তফা। কালকে রাতে তুমি যেভাবে নিজের গায়ে বেল্টের আঘাত করেছো, তারপরেও তুমি বলছো তুমি ঠিক আছো, আর এখন সেই শরীরের ওপর গরম কফি পড়ে গেল, তাও তুমি বলছো তুমি ঠিক আছো। তুমি মানুষ ভাইয়া? উফ, বড্ড বেশি কথা বলিস। জানিস তো আরো, আমি ভুল করেছি, তাই নিজের ভুলের শাস্তি নিজেই নিজেকে দিতেছি। দ্যাটস ইট। আর এই সামান্য বেল্টের আঘাত তোর বডি বিল্ডার ভাইয়ার কিচ্ছু করতে পারবে না, বুঝলি পাগলি মেয়ে? যা খুশি করো,
আমি কিছু জানি না। আরোহী এই বলেই বেরিয়ে গেল। আয়েশা স্তব্ধ হয়ে গেছে। কি করবে কি করবে না কিছুই বুঝতে পারছে না। এর মধ্যে আরোহী এসে আয়েশার হাত ধরে স্টোররুমে নিয়ে গেল আর আয়েশাকে দাঁড় করিয়ে কিছু একটা আনতে গেল। আয়েশা মনে মনে ভাবছে আহিল কি চায়। আয়েশাকে কাছেও টেনে নিচ্ছে না, সবসময় দূরে সরিয়ে দিচ্ছে, বাজে ব্যবহার করছে, যাতে আয়েশার মনে হচ্ছে আহিল আয়েশাকে এখন আর ভালোবাসে না। আবার আয়েশাকে কষ্ট দিয়েছে বলে আহিল নিজেকে কষ্ট দিচ্ছে। ভালো না বাসলে এটা তো আহিল করতে পারতো না, আর জোর করে নিজের কাছে বিয়ে করে আটকেও রাখতো না। আয়েশার মাথা খারাপ হয়ে যাচ্ছে এসব ভাবতে ভাবতে। ভাবনায় ছেদ পড়লো আরোহীর ডাকে। আয়েশা আরোহীর দিকে তাকাতেই চমকে উঠল।